নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গল্প সমগ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী সোনার আনারসের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা সোনার আনারস দ্বিতীয় পর্ব। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখলে তার বুকের ওপরে ঝুঁকে রয়েছে একখানা উদ্বিগ্ন মুখ। সে মুখ সুন্দরবাবু। সুন্দরবাবু উৎফুল্ল কণ্ঠে বললেন, বাঁচলুম, জয়ন্তের জ্ঞান হয়েছে। জয়ন্ত শান্ত স্বরে বললে, আবার কি হয়েছে সুন্দরবাবু? চোখে কেন ঝাপসা দেখছি? মাথার ভেতরে বিষম যন্ত্রণা, নিঃশ্বাস টানতেও কষ্ট হচ্ছে। সুন্দরবাবু বললেন, তোমরা কোথায় গিয়েছিলে তা কি মনে পড়ছে না? কোথায়? প্রতাপ চৌধুরীর বাড়িতে। ধাঁ করে জয়ন্তের মনের পটে ফুটে উঠল যেন একখানা বিদ্যুতে আঁকা চলচ্চিত্র। দৃশ্যের পর দৃশ্য পরিবর্তন। নিশীথ রাত্রি, মানিকচাঁদের আবির্ভাব, প্রতাপ চৌধুরীর বাড়ি, শত্রুদের আক্রমণ, অন্ধকার ঘর, ভূষো পাগলার অট্টহাসি, তারপর বিষাক্ত বোমার বিস্ফোরণ। জয়ন্ত তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতেই সুন্দরবাবু তাকে বাধা দিয়ে বললেন, না জয়ন্ত, না। ডাক্তারবাবু বলে গিয়েছেন এখনো 2-3 দিন তোমাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে। মানিক কোথায়? মানিক? ঘরের অন্য প্রান্ত থেকে ক্ষীণ স্বরে জবাব এলো, জয়, এই যে আমি। তোমার আগেই আমার জ্ঞান হয়েছে, কিন্তু শরীরে যেন আর পদার্থ নেই। ভগবানকে ধন্যবাদ, মানিকও আমার সঙ্গেই আছে। ভূষো পাগলার খবর কি? সুন্দরবাবু বললেন, তাকেও মেনেছি, তার জ্ঞান হয়েছে সকলের আগে। কোথায় সে? এই বাড়িরই অন্য একটা ঘরে তাকে শুয়ে রাখা হয়েছে। জয়ন্ত অল্পক্ষণ চুপ করে ভাবতে লাগলো। তারপর বললে, সুন্দরবাবু, ব্যাপার কিছুই বুঝতে পারছি না। কালকের নাট্যাভিনয় আপনার আবির্ভাব হলো কোন ভূমিকায়, কখন আর কোথায়? সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি বড় বেশি বকাবকি করছো। আগে আর একটু সুস্থ হও, তারপর কাল সব শুনবে। সত্য কথা, জয়ন্তের মাথার ভেতরটাও তখন রীতিমতো ধোঁয়াটে আর ঘোলাটে হয়েছিল, এবং থেকে থেকে তার দমও যেন বন্ধ হয়ে আসছিল। কিন্তু নিজের সমস্ত দুর্বলতাকে প্রবল ইচ্ছা শক্তির দ্বারা দমন করে সে বললে, সুন্দরবাবু, সব কথা না শুনলে মন আমার শান্ত হবে না। সুন্দরবাবু বললেন, তা আবার আমি জানি না, ও মন আবার শান্ত হবে? ও মন যে দুর্দান্ত মন, সব জানি। জয়ন্ত হাসবার চেষ্টা করে বললে, জানেন তো কষ্ট দিচ্ছেন কেন? এই আমি 2 চোখ বন্ধ করে খুলে রাখলাম কেবল 2 কান। এখন খুলুন আপনার মুখ। অধিককার বিছানা থেকে মানিক তেমনই ক্ষীণ স্বরে বললে, কিন্তু সাবধান সুন্দরবাবু, সাবধান। সুন্দরবাবু চমকে উঠে ঘরের এদিক ওদিকে দৃষ্টিপাত করে বললে, সাবধান হতে বলছো কেন মানিক? ম্যালেরিয়ার মশা কামড়ালেই ম্যালেরিয়া হয়। হোক গে, তাতে আমার কি? এখানে ম্যালেরিয়ার মশা আছে। এই বিশ্রী পাড়াগায় যে লাখো লাখো ম্যালেরিয়ার পয়সা আছে তাকে আমি জানি না, কিন্তু আচমকা তুমি ধান ভাঙতে শিবের গান গাইছো কেন হে? জয়ন্ত আপনাকে মুখ খুলতে বলেছে, কিন্তু যে মশারা বাইরে থেকে কুটুস কুটুস করে কামড়ালেই ম্যালেরিয়ায় ধরে, মুখ খোলা পেয়ে সেই বেপরা মশারা যদি দল বেঁধে আপনার বিপুল ভুড়ির অন্তঃপুরের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনি তাদের হজম করতে পারবেন কি? তারা হুল ফুটিয়ে দেবে আপনার পিলে, লিভার আর হৃৎপিণ্ড প্রভৃতির ওপরে। তখন তখন কি হবে? এইসব ভেবেচিন্তেই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এখানে মুখ খোলাটা নিরাপদ নয় সুন্দরবাবু। আমি আপনার বন্ধু। আপনার হাঁপড়ের মতো মস্ত উদর যে ম্যালেরিয়া আস্তানায় পরিণত হয়, এটা আমি ইচ্ছা করি না, তাই সাবধান।
সুন্দরবাবু রেগে তিরবির করে উঠতে বললেন, মানিক, তুমি হচ্ছ ঝালধানি লঙ্কার মতো অসহনীয়। প্রায় মরতে বসেছ, তবু জোকের মতো আমার পেছনে লাগতে ছাড়বে না। মানিক ঠোঁট টিপে চাপা হাসিয়ে আস্তে আস্তে বললে, আপনাকে যে বড্ড ভালোবাসি সুন্দরবাবু, আপনাকে কি ছাড়তে পারি? এই বলেই সে বিছানার ওপরে টপ করে উঠে বসে তুই বাহু বিস্তার করে বললে, আমি আপনাকে ছাড়ব? আমি এখনই শয্যা ছেড়ে আপনাকে পরম শ্রদ্ধা ভরে আলিঙ্গন করব। সুন্দরবাবু এক লাফে তার কাছে গিয়ে পড়ে চিৎকার করে বললে, মানিক, আমি নিষেধ করছি, তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না। ডাক্তার বলেছেন তাহলে তোমার অসুখ বাড়বে। শুয়ে পড়ো, এখনই শুয়ে পড়ো। মানিক খাট ছেড়ে নামবার চেষ্টা করে মাথা নেড়ে বললে, না না, আমি আপনাকে ছাড়ব না, আমি আপনাকে আলিঙ্গন করবই করব। সুন্দরবাবু তাড়াতাড়ি তাকে দুই হাতে জড়িয়ে ধরলেন এবং তারপর তাকে ধীরে ধীরে আবার বিছানার উপরে শুইয়ে দিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলে, মানিক, অকারণে বাক্যবিষ ছড়িয়ে কেন আমায় চালো বলো দেখি? কেন তুমি খালি খালি আমাকে রাগিয়ে দাও? তুমি কি জানো না জয়ন্ত আর তোমাকে আমি কত ভালোবাসি? জয়ন্ত বিরক্ত স্বরে বললে, মানিক, তোমার এই অসাময়িক প্রহসনের অভিনয় আজ আমার একদম ভালো লাগছে না। যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর যুদ্ধ, সেখানে প্রহসন আমি পছন্দ করি না। আসুন সুন্দরবাবু, বলুন আপনার কথা। মানিক খিলখিল করে হেসে উঠে বললে, ভাই জয়, জীবন আর মৃত্যু নিয়ে শখের খেলাই হচ্ছে যে আমাদের ব্যবসা। প্রহসনের অভিনয় তো এখানেই সাজে। হাত জোর করি ভাই মানিক, তোমার দার্শনিকতার লেকচার থামাও, সুন্দরবাবুর কথা শুনতে দাও। সুন্দরবাবু বললেন, আমার কথা বলবো কি ভাই জয়ন্ত? সব কথা আমি নিজেই এখনো ভালো করে বুঝতে পারিনি। রাত্রিবেলায় তুমি আর মানিক তো প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করলে। আমি একলা ঘরে বসে বসে ভাবতে লাগলুম কত রকম দুর্ভাবনা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। শেষ রাতের অন্ধকার ঠেলে ফুটল সকালের আলো, তবু তোমাদের দেখা নেই। ভেবে ভেবে আমি পাগলের মতো হয়ে উঠলাম। বুঝলাম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়েছ, হয়তো তোমরা আর বেঁচে নেই, এমন সন্দেহ হলো। সুব্রতবাবুও বললেন, মানুষ খুন করতে নাকি প্রতাপ চৌধুরীর একটুও বাধে না। হাজার হোক আমি পুলিশের লোক, তো এই কাজে মাথার চুল পাকিয়ে ফেলেছি। ভেবে সারা হলেও বুদ্ধি হারিয়ে ফেলিনি। দুশ্চিন্তার কালো মেঘের মধ্যে হঠাৎ আবিষ্কার করলুম একটুখানি আশার আলো। সুব্রতবাবুকে নিয়ে ছুটলাম এখানকার থানায়। নিজের আর তোমাদের পরিচয় দিয়ে দারোগাবাবুর কাছে সব কথা খুলে বললাম। তিনি তখনই কয়েকজন চৌকিদার নিয়ে থানা থেকে বেরিয়ে পড়লেন। তোমাদের খোঁজে সকলে মিলে ছুটলাম প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় তখন আর বাইরে থেকে তালা দেওয়া ছিল না, পাল্লা দুখানা বন্ধ ছিল ভেতর দিক থেকে। কিন্তু যখন ডাকাডাকির পরেও কারো সাড়া পাওয়া গেল না, তখন দরজা ভেঙেই আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তারপর দেখলুম উঠোনের ওপরে পড়ে রয়েছে তোমাদের তিনজনের অচেতন দেহ। তারপর জয়ন্ত বাধা দিয়ে জিজ্ঞাসা করলে, আমাদের দেহ ছিল কোথায়? বাড়ির একতলার উঠানের ওপরে। মানিক বললে, কিন্তু বিষাক্ত গ্যাসের বোমায় আমরা জ্ঞান হারিয়েছিলাম দোতলার একখানা ঘরের ভেতরে। জয়ন্ত বললে, বোঝা যাচ্ছে শত্রুরা আমাদের দেহগুলোকে একতলায় নামিয়ে এনেছিল। কিন্তু কেন? খুব সম্ভব তারা চেয়েছিল আমাদের দেহগুলোকে স্থানান্তরে সরিয়ে ফেলতে, কিন্তু যথাসময়ে সদল বলে সুন্দরবাবুর আবির্ভাব হয়েছিল, তাই রক্ষা। নইলে আমাদের যে কী দুর্দশা হতো তা কে জানে। জয়ন্ত, তুমি শত্রু শত্রু করছো বটে, আমরা কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো শত্রুর একগাছা টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তারা আপনাদের দিকে চম্পট দিয়েছিল, তাও সম্ভবপর নয়। পাছে তারা পালায়, তাই আমরা চারিদিক থেকে বাড়িখানাকে ঘিরে অগ্রসর হয়েছিলাম। তাহলে তারা পালালো কেমন করে? সেটাই তো সমস্যা। আর একটা কথাও মনে রেখো, বাড়ির সদর দরজা বন্ধ ছিল ভেতর দিক থেকে।
জয়ন্ত গম্ভীরভাবে বললে, হ্যাঁ, এটা একটা ভাববার কথা বটে। ও বাড়ির সদরে বাইরে তালা দেওয়া থাকলেও ভেতরে বাস করে মানুষ। আবার ও বাড়ির সদর ভেতর থেকে বন্ধ থাকলেও ভেতরে ঢুকে মানুষের খোঁজ পাওয়া যায় না। এ এক অদ্ভুত রহস্য। ঠিক সেই সময় একটি নতুন লোক ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। সুন্দরবাবু বললেন, নমস্কার দারোগাবাবু, নতুন কোনো খবর আছে? আছে। কি? প্রতাপ চৌধুরীর বাড়িতে আমার এক চৌকিদারকে পাহারায় রেখে এসেছিলাম, জানেন তো? আছে, মারা পড়েছে। কেন? কে তাকে খুন করেছে। খুন? আমরা যখন ঘটনাস্থলে যাই তখনও সে বেঁচে ছিল বটে, তবে সেটা না বাঁচারই সামিল। কারণ 2-4 বার অস্ফুট স্বরে ডোল ডোল বলেই সে মারা পড়ে। তার বুকে আর মুখে ছোড়া মারার চিহ্ন। জয়ন্ত বললে, ডোল মানে? চৌকিদার ঠিক কী বলতে চেয়েছিল আমিও তা বুঝতে পারিনি। তবে এটা দেখেছি, প্রতাপ চৌধুরীর বাড়ির একতলায় সিঁড়ির খিলানের তলায় একটা চৌবাচ্চার মতো বড় লোহার ডোল বা জলাধার আছে। চৌকিদারের দেহ পাওয়া যায় ঠিক তার পাশেই। কিন্তু তার সঙ্গে চৌকিদারের মৃত্যুর কী সম্পর্ক থাকতে পারে? সুন্দরবাবু বললেন, বোধ হয় মরবার সময় লোকটা প্রলাপ বকছিল। আমারও তাই বিশ্বাস। জয়ন্ত বললে, আমার বিশ্বাস অন্যরকম। কীরকম? আপনারা খুব সহজেই ব্যাপারটাকে হালকা করে ফেলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা মোটেই হালকা নয়। কেন? চৌকিদার যে প্রলাপ বকছিল তার কোনো প্রমাণ আছে? প্রলাপ বলে অর্থহীন কথা কি? কে বললে চৌকিদারের কথা অর্থহীন? আপনারা তার মুখে শুনেছেন ডোল শব্দটি। আপনারা কি ডোল বা জলাধার খুঁজে পাননি? কিংবা খুঁজে পেয়েও আপনাদের কোনো সমস্যার সমাধান হয়েছে? সেটাই বিবেচ্য। অন্তিমকালে চৌকিদারের কথা বলবার শক্তি প্রায় লুপ্ত হয়ে এসেছিল। সেই সময়েও সে যখন কোনো রকমে ডোল শব্দটি উচ্চারণ করে ওই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তখন তার কথার ভেতরে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ আছে। এই বিশেষ অর্থটি ধরতে পারলেই হত্যা রহস্যের কিনারা হতে বেশি দেরি লাগবে না। দারোগাবাবু বললেন, ডোলটি আমি পরীক্ষা করেছি। তার তলায় পড়ে আছে 5 ইঞ্চি অতি ময়লা পোকা ভরা জল, ব্যাস, আর কিছুই নেই। অতি ময়লা পোকা ভরা জল? তার মানে সে জল কেউ ব্যবহার করতো না? তাই তো মনে হয়। তাহলে খানিকটা অব্যবহার্য জল ভরে ওখানে অত বড় একটা ডোল বসিয়ে রাখবার কারণ কি? কেমন করে বলবো? জয়ন্ত হঠাৎ প্রশ্ন করলে, দারোগাবাবু, এখানে পালকি পাওয়া যায়? যায়, কিন্তু কেন? আমি এখনই ঘটনাস্থলে যেতে চাই। সুন্দরবাবু হা হা করে উঠে বললেন, তোমার দেহের এই অবস্থায় অসম্ভব, অসম্ভব। জয়ন্ত হাসতে হাসতে বললে, খুব সম্ভব, খুব সম্ভব। আমি তো পায়ে হেঁটে যাচ্ছি না। আমি জানতুম আপনি আপত্তি করবেন, তাই তো পালকিতে চলে যাব রুগীর মতো। মানিক বললে, আর আমি? আপাতত তুমি শয্যাগত হয়েই থাকো। একসঙ্গে দুটো রুগীকে সুন্দরবাবু সামলাতে পারবেন কেন? আবার প্রতাপ চৌধুরীর বাড়ি, তার চারিদিকে কড়া পুলিশ পাহারা। উঠানের উপরে দাঁড়িয়ে দারোগাবাবু বললেন, সিঁড়ির খিলানের তলায় ওই দেখুন সেই ডোলটা, ওরই পাশে চৌকিদারের দেহ পাওয়া যায়। জয়ন্ত ধীরে ধীরে এগিয়ে গেল। একটা গোলাকার লোহার জলাধার, উচ্চতায় 2.5 হাত এবং চওড়ায় 3 হাত। তলার দিকে পড়ে রয়েছে খানিকটা ঘোলা জল। দারোগাবাবু কৌতুকপূর্ণ হাসি হেসে বললেন, এর ভেতর থেকে আপনি কোনো বিশেষ অর্থ আবিষ্কার করতে পারেন কি? কই, এখনও তো কিছুই আবিষ্কার করতে পারিনি। পরেও পারবেন না মশাই, পরেও পারবেন না। আমাদের হচ্ছে পেশাদার শিকারির চোখ, যা দেখবার তা আমরা একদৃষ্টিতে দেখিনি। তার বলতে আপনাদের সঙ্গে আবার আমার তুলনা? কিন্তু দারোগাবাবু, আপনার কাছে আমার একটি আর্জি আছে। হ্যাঁ, বলুন। ডোলটার ভেতরে জল আছে অল্পই, ওটা বোধহয় বেশি ভারী নয়। অনুগ্রহ করে আপনার চৌকিদারদের হুকুম দিন অন্ধকার খিলানের তলা থেকে ডোলটাকে উঠানের মাঝখানে টেনে আনতে। আমি ওটাকে আরও ভালো করে একবার দেখতে চাই। খুব ভালো করে দেখুন,
ভালো করে প্রাণ ভরে নয়ন ভরে দেখুন, আমার একটু আপত্তি নেই। ওরে, তোরা ডোলটাকে উঠানের মাঝখানে টেনে আনতো, আমাদের শখের গোয়েন্দামশাই ওটাকে ভালো করে দেখতে চান। দারোগাবাবু গলা চড়িয়ে হাসতে লাগলেন, কিন্তু সুন্দরবাবু হাসবার চেষ্টা করলেন না। জয়ন্তকে তিনি চিনতেন, আগে আগে তাকেও হাস্য করে বারংবার ঠকতে হয়েছে। জয়ন্ত অকারণে কিছু করে না। দারোগার হাসি বন্ধ হতে আর দেরি নয় বোধ হয়। জয়ন্তের কথাবার্তায় পাওয়া যাচ্ছে যেন কি একটা সম্ভবতার ইঙ্গিত। চৌকিদাররা ডোলটাকে সশব্দে টানতে টানতে উঠানের মাঝখানে নিয়ে এলো। জয়ন্ত সেদিকে ফিরেও তাকালে না। দারোগাবাবু বললেন, ও মশাই, বলি আপনার হলো কি? ডোলটাকে ভালো করে দেখবেন বললেন না? তবে ওদিকে মুখ ফিরিয়ে কি দেখছেন? ডোল তো আর ওখানে নেই। আরে আরে, ও আবার কি? তার দুই চক্ষু ছানা বড়ার মতো হয়ে উঠল চরম বিস্ময়। সুন্দরবাবু দুই পদ অগ্রসর হয়ে কেবলমাত্র বললেন, হুম হুম। ঠোঁট টিপে মৃদু হাসতে হাসতে জয়ন্ত বললে, দারোগাবাবু, সিঁড়ির তলায় ডোলটা যেখানে ছিল সেখানে এটা কি দেখছেন তো? হাদারামের মতো মুখ করে দারোগা বললেন, একটা বড় গর্ত। খালি গর্ত নয়, গর্তের ভেতর দিয়ে নেমে গেছে একশা সিঁড়ি। সুন্দরবাবু বললেন, গুপ্ত পথ? হ্যাঁ, যখনই দেখলাম সদর দরজা ভেতর বা বাহির থেকে বন্ধ থাকলেও বাড়ির লোকেরা ভেতরে বা বাহিরে আনাগোনা করতে পারে, তখনই আন্দাজ করলাম এ বাড়ির কোথাও না কোথাও গুপ্ত পথের অস্তিত্ব আছে। তারপর শুনলাম চৌকিদারের অন্তিম উক্তি ডোল। এও শোনা গেল চৌকিদারের যেখানে মৃত্যু হয় তার পাশেই পাওয়া গেছে একটা মস্ত ডোল। অবশ্য গুপ্তপথ পাওয়া যাবে যে ডোলের তলাতেই, তখনও পর্যন্ত সেটা আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু এটুকু আমি নিশ্চিত রূপেই বুঝেছিলাম যে ডোলটাকে অবহেলা করে উড়িয়ে না দিলে কোনো না কোনো মূল্যবান তথ্য প্রকাশ পাবে। আমার ধারণা যে ভুল নয়, এটা কি এখন আপনি স্বীকার করেন দারোগাবাবু? কিন্তু দারোগার অবস্থা তখন অত্যন্ত কাহিল। তিনি করুণ চোখে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইলেন নীরবে। আরও একটা কথা আন্দাজ করতে পারছি, চৌকিদারের দেহ কেন এখানে পাওয়া গেছে। চোখের সামনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডির শেষ দৃশ্য। বাড়ির পলাতক লোকগুলো বোধহয় জানতো না এখানে কোনো চৌকিদার মোতায়েন করা হয়েছে, কিংবা জেনেও বিশেষ কোনো প্রয়োজনে বাধ্য হয়েই তারা আবার এই বাড়ির ভেতরে প্রবেশ করেছিল গুপ্তদ্বার দিয়ে। চৌকিদার তখন তাদের দেখতে পায়, তারা পলায়ন করে। চৌকিদার তাদের পেছনে পেছনে এখান পর্যন্ত ছুটে আসে। পাঁচের সমস্ত গুপ্ত কথা ব্যর্থ হয়ে যায় সেই ভয়ে তারা তখন চৌকিদারকে করে মারাত্মক আক্রমণ। তারপর গুপ্তপথে নেমে ডোলটাকে আবার যথাস্থানে বসিয়ে সরে পড়ে সকলে মিলে। আর একটা বিষয় লক্ষ্য করুন, অত বড় ডোলে জল আছে মাত্র ইঞ্চি পাঁচেক। অতটুকু জল না রাখলেই চলতো, তবু রাখা হয়েছে কেবল দুটি কারণে। প্রথমত, জল থাকলে বাইরের কোনো অতি কৌতূহলী চক্ষু সন্দেহ করতে পারবে না যে ডোলটা জলাধার ছাড়া অন্য কোনো কারণে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, অল্প জল না রাখলে ডোলটাকে নিচে থেকে ঠেলে সরাতে বা টেনে গর্তের মুখে আনতে বিশেষ বেগ পেতে হতো। কিন্তু অতি চালাক লোকেরা অতি বোকা হয় প্রায়। অত বড় ডোলে অত কম জল, তাও পচা, পোকায় ভরা আর অব্যবহার্য। একথা শুনেই আমার মন জাগ্রত হয়ে উঠেছিল এই সন্দেহে যে ওই ডোলে জল রাখা হচ্ছে একটা লোক দেখানো কাণ্ড। খুব সূক্ষ্ম সন্দেহ, তাই না দারোগাবাবু? এরকম সন্দেহের নিশ্চয়ই কোনো মানে হয় না, কি বলেন? দারোগাবাবু দুই হাত জোর করে বিনীত ভয়ে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু, আমি মাপ চাইছি। সুন্দরবাবু বললেন, জয়ন্তের কাছে যে শেষটা আপনাকে মাপ চাইতে হবে এ আমি আগেই জানতাম। কিন্তু যাক সে কথা, এখন এই গুপ্তপথ নিয়ে কী করা যেতে পারে? হয়তো এই গুপ্তপথের ভেতরে গেলে আশেপাশে আমরা দেখতে পাবো গুপ্তগৃহ। কি বলো জয়ন্ত? তা আমি জানি না। হয়তো কোনো গুপ্তগৃহের ভেতরে আমরা দেখতে পাবো অপরাধীর দলকে। এখন আমাদের কি করা উচিত? সদল বলে গর্তের ভেতরে গিয়ে নামবো নাকি? দারোগা বললেন, সেটাই উচিত বলে মনে হচ্ছে। আমরা সশস্ত্র দলেও ভারী,
অপরাধীদের গ্রেপ্তার করবার এমন সুযোগ হয়তো আর পাবো না। আপনার কি মত জয়ন্তবাবু? জয়ন্ত রিভলভার বার করে বললে, সুড়ঙ্গের ভেতরে যে আমাদের নামাই উচিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই প্রস্তুত রাখুন নিজের নিজের অস্ত্র। সকলে সুড়ঙ্গ পথে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলেন। সবার আগে দারোগাবাবু। কয়েকটা ধাপের পরই সোজা পথ, অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। টর্চের আলোতে অন্ধকার তাড়িয়ে প্রত্যেকেই যে কোনো মুহূর্তে রিভলভারে ঘোড়া টেপবার জন্য প্রস্তুত হয়ে রইল। কেবল তাদের জুতোর শব্দগুলোই পাতালের স্তব্ধতা ভেঙে দিতে লাগলো, তাছাড়া অন্য কোনো রকম সন্দেহজনক শব্দ নেই। এক জায়গায় একটা কুঠুরির মতো ঠাঁই পাওয়া গেল। তার 3 দিকের দেওয়াল, একদিক খোলা, দরজা টরজা কিছুই নেই, এবং সেখানেও নেই জনপ্রাণীর চিহ্ন। আরও খানিক এগোবার পর সুড়ঙ্গপথ শেষ হলো। সেখানেও কয়েকটা ধাপ উঠে গিয়েছে উপর দিকে। জয়ন্ত বললে, বোঝাই যাচ্ছে এই সুড়ঙ্গটা কেবল লুকিয়ে আনাগোনার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু সুড়ঙ্গের এই মুখটা ওরা বাইরের চোখের আড়ালে রেখেছে কেমন করে, সেটাই এখন দ্রষ্টব্য। সে ধাপ দিয়ে উঠে গিয়ে উপর দিকে 2 হাত বাড়ালে। হাতে ঠেকল ঠান্ডা ধাতু স্পর্শ। কি এটা? লোহার দরজা। একটু জোর করে ঠেলা দিতেই গঙ্গা জলের সিস্টানের ডালার মতো একটা গোলাকার ভারী জিনিস উল্টে বাইরের দিকে গিয়ে পড়ল, এবং সুড়ঙ্গের ভেতরে নেমে এলো মুক্ত পৃথিবীর আলো। সকলে সুড়ঙ্গ ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো। হাত 15-16 চওড়া এবং হাত 25-26 লম্বা ঘাস জমি, জঙ্গল ও কাটাচোপে ঘেরা। জয়ন্ত এক মনে কিছুক্ষণ লোহার ঢাকনাখানা পরীক্ষা করে বললে, চিত্তাকর্ষক বটে। সুন্দরবাবু বললেন, কি? এই ঢাকনাখানা দেখুন, এটা একটা বড় পাত্রের মতো। এর ভেতরে মাটি ভরে ঘাস পুঁতে দেওয়া হয়েছে। এইবারে দেখুন। সে ঢাকনাখানা আবার উল্টে সুড়ঙ্গের মুখে স্থাপন করলে। দারোগাবাবু বললেন, বাহ, আশেপাশে ঘাস জমির সঙ্গে সুড়ঙ্গের মুখটা একেবারে মিলিয়ে গেল যে। একে তো চারিদিকের কাঁটা চোপের ভয়, এখানে বাইরের কারো আনাগোনা নেই, তার উপরে চুকে ধুলো দেবার এই সহজ কিন্তু চমৎকার ফন্দি। কেউ এখানে এলেও কিছু সন্দেহ করতে পারবে না। আমরা পারতুম না যদি সুড়ঙ্গের ভেতর দিয়ে না আসতুম। সুন্দরবাবু বললেন, জয়ন্ত বললে, সুড়ঙ্গের এক মুখে জলের ডোল আর এক মুখে ঘাস মাটি ভরা ঢাকনা, 2 আছে প্রকাশ্য স্থানে, অথচ আসল রহস্য প্রকাশ পাবার সম্ভাবনা কত অল্প। সুন্দরবাবু বললেন, এত অনায়াসে যে চোখ ঠকাতে পারে আমি তাকে মস্ত বড় ওস্তাদ বলতে মানতে রাজি আছি, কিন্তু কথা হচ্ছে কে সে? জয়ন্ত বললে, নিশ্চয়ই প্রতাপ চৌধুরী। দারোগাবাবু বললেন, কিন্তু আর তার নাগল পাওয়া সহজ নয়। আপনাদের মুখে শুনলাম মানিক চাঁদের কাছে বাড়ি বেচে সে ওখান থেকে চলে গেছে। জয়ন্ত মাথা নেড়ে বললে, মানিক চাঁদের কথা তখন আমি বিশ্বাস করিনি, আর এখন বিশ্বাস না করবার মতো একটা বড় সূত্রও পেয়েছি। সূত্র? কি সূত্র? সূত্রটা নতুন নয়, পুরনো। সেই 999 স্টেট এক্সপ্রেস সিগারেট। মানে? ওই দেখুন, শৌখিন প্রতাপ চৌধুরী যে সিগারেট খায় তারই একটি আতপুরা নমুনা এখানকার ঘাস জমিকেও অলঙ্কৃত করেছে। সিগারেটটা যদিও এখন নিভে গেছে, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যায় ওটা টাটকা। খুব সম্ভব কাল রাত্রেই ওটা শোভা পেয়েছিল প্রতাপ চৌধুরীর মুখে। ওটা যদি বেশি দিন রোদে আর খোলা হাওয়ায় পড়ে থাকতো তাহলে ওর কাগজের ওপরে পড়তো দাগ, আর সোনালি অংশটার রঙও যেত চলে। হায় প্রতাপ চৌধুরী, তুমি এত বড় ধূর্ত, কিন্তু তুচ্ছ সিগারেট কিনা বারবার তোমাকে ধরিয়ে দিচ্ছে। অবশ্য তোমার পক্ষেও বলবার কথা আছে, তুমি বলতে পারো, তোরা যে এত সহজে আমার এত স্বাদের সুড়ঙ্গ রহস্য আবিষ্কার করে ফেলবি, সেটা স্বপ্নে জানলেও কি আমি এখানে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানবার চেষ্টা করতাম? কিন্তু ওই তো মুশকিল প্রতাপ চৌধুরী, ওখানেই তো মুশকিল। অতি ধূর্তরা শেয়ানাপনায় নিজের অদ্বিতীয় বলে মনে করে, আর শেষ পর্যন্ত সেই নির্বুদ্ধিতাই তাদের পক্ষে হয়ে দাঁড়ায় মারাত্মক। তাই নয় কি দারোগাবাবু? আমি আপনার কাছে শিক্ষানবিশ মাত্র,
কিন্তু আমি কি ভুল বলছি? দারোগা লজ্জিত কণ্ঠে বললেন, নিজেকে শিক্ষানবিশ বলে জাহির করে আর আমাকে আক্রমণ করবেন না চন্দ্রবাবু। আপনি যদি শিক্ষানবিশ হন, আমাকে তাহলে মানতে হয় আমি এখনও গোয়েন্দাগিরির অ পর্যন্ত শিখিনি। যে ছোট বক্তৃতাটি দিলেন তা অত্যন্ত শিক্ষাপ্রদ, আর আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আশ্চর্য। আপনি হয়তো আকাশের শূন্যতার ভিতর থেকেও আসামি আবিষ্কার করতে পারেন। জয়ন্ত হেসে ফেলে বললে, না না, অতটা পারি না। আমার ডানা নেই, আকাশের খবর রাখবো কেমন করে? কিন্তু জয়ন্তবাবু, তবে মানিকচাঁদ কেন বলছে যে প্রতাপ চৌধুরী এই বাড়ি বিক্রি করে স্থানান্তরে গিয়েছে? মানিকচাঁদ হচ্ছে প্রতাপের প্রধান সাকরেদ, অন্তত আমার তাই বিশ্বাস। প্রতাপ নিজে আড়ালে থেকে সুতো টেনে মানিকচাঁদের দলকে পুতলোবাজির পুতুলের মতো অভিনয় করাতে চায়। যদি দৈবগতিকে প্রতাপের সব ওস্তাদি ভেস্তে যায়, তাহলে ধরা পড়বে মানিকচাঁদ অ্যান্ড কোম্পানি। কিন্তু সে নিজে থাকবে একেবারে নিরাপদ ব্যবধানে। কিন্তু যাক, এখন সে কথা। এখানে আর দেরি করে লাভ নেই। প্রতাপ চৌধুরী আর তার দলবল আজ বোধ করি রঙ্গমঞ্চে অবতীর্ণ হবে না। চলুন, আমরাও যবনিকার অন্তরালে প্রস্থান করি। হ্যাঁ, ভালো কথা। দারোগাবাবু, সুরঙ্গের দুই মুখ যেমন ছিল সেইভাবেই বন্ধ করে যেতে ভুলবেন না যেন। কেন? শত্রুরা যেন সন্দেহ করতে না পারে যে আমরা তাদের গুপ্তকথা জানতে পেরেছি। আপনি কি মনে করেন নরহত্যার পরেও তারা আবার এখানে আসতে সাহস করবে? না করাই তো উচিত, তবু সাবধানে মান নেই। রাস্তায় বেরিয়ে জয়ন্ত বললে, দেখুন সুন্দরবাবু, ওই প্রতাপ চৌধুরীর কথা ভুলে গিয়ে আমাদের এখন কাজ করতে হবে ভূষো পাগলাকে নিয়ে। দারোগাবাবু বললেন, বিলক্ষণ! এত বড় একটা খুনের মামলা ভুলে যাব? যা তা খুন নয়, পুলিশ খুন। জয়ন্ত বললে, খুনের মামলা নিয়ে মস্তক ঘরমাক্ত করতে হবে আপনাকেই। কোনো খুনের মামলা তদারক করবার জন্য আমরা এই গ্রামে আসিনি। দারোগাবাবু বিষণ্ণ মুখে বললেন, তাহলে আপনারা আমাকে আর সাহায্য করবেন না? জয়ন্ত হেসে বললে, নিশ্চয়ই করব। আগে আমার সব কথা শুনুন। আমরা এখানে এসেছি সুব্রতবাবুর অনুরোধে। তিনি আমাদের ঘাড়ে চাপিয়েছেন এক রহস্যময় মামলা। তার কথা এখানে বলবার দরকার নেই, তবে এটুকু জেনে রাখুন, তার সঙ্গেও জড়িত আছে ওই প্রতাপ চৌধুরী। সুতরাং আসলে প্রতাপ চৌধুরীকে আমরা ছাড়ব না, আর সেও বোধহয় আমাদের ছাড়বে না। আপনি নিশ্চিন্ত থাকুন। সুন্দরবাবু বললেন, তুমি ভূষো পাগলার কথা কি বলছিলে জয়ন্ত? এইবারে ভূষো পাগলাকেই আমাদের দরকার। একটা বাজে পাগলার জন্য হঠাৎ তোমার টনক নড়ল কেন? এ প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। কি? ভূষো পাগলা বরাবরই সোনার আনারসের ছড়া চেঁচিয়ে আবৃত্তি করতে করতে এখানের হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। এতদিন কেউ তাকে গ্রাহ্যের মধ্যেও আনেনি, কিন্তু প্রতাপ চৌধুরী আজ হঠাৎ তাকে বন্দি করতে চায় কেন? সুন্দরবাবু কোনো জবাব না দিয়ে কেবল মাথার টাক চুলকোতে লাগলেন। জয়ন্ত বললে, কেন তা বুঝতে পারছেন না? প্রতাপের সন্দেহ হয়েছে যে ভূষো সোনার আনারসের গুপ্তকথা কিছু কিছু জানে। প্রতাপ তো এখানকারই লোক, এতদিন তার এই সন্দেহ হয়নি কেন? এতদিন সে সোনার আনারস নিয়ে মাথা ঘামাবার চেষ্টাও করেনি। এই সম্বন্ধে সে হঠাৎ সজাগ হয়েই আগে দিয়েছে সুব্রতবাবুর ওপরে হানা। তারপরেই তার দৃষ্টি পড়েছে ভূষো বাংলার ওপরে। বুঝেছেন? জয়ন্ত, তোমার অনুমানই সঙ্গত বলে মনে হচ্ছে। তাই আমাদেরও ওই ভূষো পাগলাকে ছাড়লে চলবে না। তার সঙ্গে কথা কয়ে আমার এই বিশ্বাসই দৃঢ় হয়ে উঠেছে যে সোনার আনারসের অনেক গুপ্ত কথাই সে জানে। সৌভাগ্যক্রমে সে আছে এখন আমাদেরই হাতে। তার সঙ্গে ভালো করে আলাপ করে দেখা যাক আমার সন্দেহ সত্য কিনা। বাসায় ফিরে এসে দেখা গেল মানিক বিছানার উপরে বসে সুব্রতর সঙ্গে গল্প করছে। জয়ন্ত বললে, কি হে মানিক, এখন কেমন আছো? মানিক মুখ ভার করে বললে, যাও যাও। জয়ন্ত হেসে তার পিঠে হাত বুলোতে বুলোতে বললে, সঙ্গে নিয়ে যায়নি বলে অভিমান হয়েছে? তোমার শরীরের অবস্থা দেখেই নিয়ে যায়নি ভাই, আমার ওপরে অবিচার করো না। সুন্দরবাবু বললেন, তুমি সঙ্গে ছিলে না, বেঁচে ছিলুম। অন্তত খানিকক্ষণ তোমার বাক্য যন্ত্রণা থেকে অব্যাহত পেয়েছিলাম। মানিক ফিক করে হেসে বলে, তাহলে
বাক্য যন্ত্রণা আবার শুরু হবে নাকি? জয়ন্ত বললে, না মানিক, আজকের মতো সুন্দরবাবুকে ক্ষমা করো। সুব্রতবাবু, ভূষো পাগলা কেমন আছে? মানিক বললে, নিশ্চয়ই ভালো আছে। এই তো 5 মিনিট আগেও সে চিৎকার করে সোনার আনসের ছড়া উড়ে কান ঝালাপালা করে দিচ্ছিল। জয়ন্ত একখানা চেয়ারের ওপরে বসে পড়ে বললে, সুব্রতবাবু, দয়া করে ভূষোকে একবার এখানে নিয়ে আসতে পারবেন কি? যাচ্ছি বলে সুব্রত ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিনিট 5 পরে সুব্রত ফিরে এসে বললে, ভূষোকে দেখতে পেলুম না। জয়ন্ত চমকে দাঁড়িয়ে উঠে বললে, মানে? ভূষো ঘরেও নেই, এ বাড়ির ভেতরেও কোথাও নেই। কেবল তার ঘরের দেওয়ালে কাঠ কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, সোনার আনারস, সোনার আনারস। আমি চললুম সেই সোনার আনারসের খন্দানে। গভীর রাত্রে জয়ন্ত হঠাৎ ধাক্কা মেরে ঘুম ভাঙিয়ে দিলে মানিকের। মানিক ধর্মড় করে বিছানার উপরে উঠে বসে বললে, ব্যাপার কি জয়? আবার কোনো বিপদ ঘটল নাকি? জয়ন্ত মাথা নেড়ে বললে, বিপদ নয় মানিক, বিপদ নয়। শোনো। শোনা গেল খানিক দূর থেকে কে আবৃত্তি করছে, আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। মানিক বললে, ওই তো পলাতক ভূষো পাগলার করা। জয়ন্ত বললে, হ্যাঁ, ভূষো যে এখানকার মাটি ছেড়ে নড়তে পারবে না সেটা আমি আগে আন্দাজ করেছিলাম। মানিক, তোমার শরীর এখন সুস্থ হয়েছে? হ্যাঁ, কিন্তু এ কথা জিজ্ঞাসা করছো কেন? খুব সম্ভব ভূষো বাগানের পুকুর পাড়েই আছে। আমি চুপি চুপি গিয়ে দেখতে চাই সেখানে সে কি করছে। তুমিও কি আমার সঙ্গে আসবে? এক লাফে নিচে নেমে মানিক বললে, সে কথা আবার বলতে? তাড়াতাড়ি জামা পরে দুজনে বেরিয়ে পড়ল। আকাশে একাদশীর চাঁদ, রাত্রেও মানুষের দৃষ্টি অচল নয়। জয়ন্তের অনুমান সত্য। পুকুরের দক্ষিণ পাড়ে বটগাছের তলায় দাঁড়িয়ে ছিল একটা মানুষের মূর্তি, নিশ্চয়ই ভূষো পাগলা। মিনিট কয়েক সে নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বট গাছের পশ্চিম দিক ধরে হন হন করে এগিয়ে যেতে লাগলো। জয়ন্ত বললে, আজ আর ভূষোর সঙ্গ ছাড়া হবে না। ও কোথায় যায় দেখবার জন্য আমার আগ্রহ হচ্ছে। কেন বলো দেখি? আমি ভূষোকে সাধারণ পাগল বলে মনে করি না। আমার বিশ্বাস ও অকারণে পাগলামির ঝোঁকে ওদিকে যাচ্ছে না। ওর ওই পথ চলার ভেতরে নিশ্চয়ই কোনো দৃঢ় উদ্দেশ্য আছে। জয়ন্ত, তোমার এই সন্দেহের কারণ আমি কিন্তু বুঝতে পারছি না। জয়ন্ত জবাব না দিয়ে অগ্রসর হতে লাগলো। খানিকক্ষণ কেটে গেল। মানিক বললে, আমরা বোধহয় আধ ঘন্টা ধরে পথ চলছি। এইভাবেই আজকের রাতটা পুয়ে যাবে নাকি? জয়ন্ত বললে, যেতে পারে। মানিক, একটা বিষয় লক্ষ্য করেছ? কি? ভূষো মাঠ ভেঙে এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু একবারও বাঁয়ে কি ডাইনে ফিরছে না। সুব্রতবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে অগ্রসর হয়েছে একেবারে সোজাসুজি। তার দ্বারা কি প্রমাণিত হয়? একটু পরেই বুঝতে পারবো। আরও খানিকক্ষণ গেল। মানিক বললে, খেপার পাল্লায় পড়ে আমরাও খেপে গেলুম নাকি? জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বললে, না মানিক না, ওই দেখো ভূষো দাঁড়িয়ে পড়ল। আমরা আজ এক ক্রোশ পথ পার হয়েছি। এতটা নিশ্চিন্ত হলে কেমন করে? কারণ ভূষো পাগলা এখানে এসে থেমেছে। এটা কীরকম হেয়ালি? হেয়ালি নয় হে, হেয়ালি নয়। হেয়ালির ভেতরে আমি পেয়েছি অর্থের সন্ধান। দেখো দেখো, ভূষো রকম দেখো। ভূষো এইবারে সত্য সত্যই পাগলের মতন চারিদিকে ছোটাছুটি করে বেড়াতে লাগলো, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে। মানিক একটা গাছের আড়াল থেকে উঁকি মেরে সবিষয়ে বললে, ভূষোর হাবভাব দেখে মনে হচ্ছে ও যেন কিছু খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কিন্তু কি খুঁজছে ভগবান জানেন। হয়তো পাগলটা ভেবেছিল এখানেই ফলে সোনার আনারস। আমিও তো ওরকমই একটা অসম্ভব আশা করেছিলাম। যাও যাও, বাজে বকো না। বাজে নয়, সত্যি বলছি। আমার দৃঢ় ধারণা সুব্রতবাবুর বাড়ি থেকে বেরিয়ে ভূষো প্রায়ই এই পর্যন্ত আসে, কিন্তু যা পাবার আশায় এত দূর আসে তা আর খুঁজে পায় না। খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর।
কিন্তু কোথায় পরশ পাথর, সেই দুঃখেই বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে। মানিক একটু ভেবে বললে, কিন্তু কথা হচ্ছে ভূষো এতখানি পথ পার হয়ে ঠিক এইখানেই বা এসে থামলো কেন? মানিকের পিঠ চাপড়ে জয়ন্ত বললে, ঠিকই বলেছ, তোমার এই প্রশ্ন হচ্ছে একটা প্রশ্নের মতো প্রশ্ন। এবারে ওই প্রশ্নের উত্তরই খুঁজতে হবে। কার কাছে উত্তর খুঁজবে? ভূষোকে কিছু জিজ্ঞাসা করা মিছে, কারণ নিজেই সে কোনো উত্তর খুঁজে পায়নি। ভায়া, উত্তর খুঁজবো আমার নিজের মনের ভেতরেই। ভূষোর মুখ চেয়ে তো আমার এখানে আসেনি। হঠাৎ ছুটোছুটি থামিয়ে ভূষো দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে আউড়ে গেল, পশ্চিমাতে পঞ্চমোয়া, সূর্যি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় কত না, খেলছে জলক টিকটিকি। হায় রে হায়, সব গুলিয়ে গেল, গুলিয়ে গেল। ওরে বাবা, জলক টিকটিকি কোথায় আছিস তুই? কে তোকে তাড়িয়ে দিলে বাপধন? ঠিক সেই সময় কাছের একটা ঝোপ ঠেলে বেরিয়ে এলো আর এক মনুষ্য মূর্তি। সে খুব সন্তর্পণে পা টিপে টিপে পেছন থেকে ভূষোর দিকে অগ্রসর হতে লাগলো। জয়ন্ত বললে, প্রশান্ত চৌধুরীর চর এখনো ভূষোর পেছনে লেগে আছে। নিশ্চয় ওকে আবার ধরে নিয়ে যেতে চায়। চলো মানিক, আমরাই ওকে গ্রেপ্তার করি। জয়ন্ত ও মানিক গাছের আড়াল ছেড়ে বেগে বেরিয়ে পড়ল। কিন্তু লোকটা যেমন সাবধানী তেমনি চটপটে। হঠাৎ মুখ ফিরিয়ে তাদের দেখে ফেললে। পর মুহূর্তেই সে একটা জঙ্গলের দিকে দৌড় মারলে তীরের মতো। তার পা লক্ষ্য করে জয়ন্ত ছুড়লে রিভলভার, কিন্তু রাত্রের ঝাপসা আলোয় লক্ষ্যভেদ করতে পারলে না। লোকটা জঙ্গলের ভেতরে অদৃশ্য হলো। জয়ন্ত ও মানিক জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকলো, কিন্তু পলাতকের কোনো পাত্তাই মিলল না। দেখলে খালি চাঁদের আলোতে ফিতে দিয়ে গাধা অন্ধকারকে। তারা বাইরে বেরিয়ে এলো। সেখানে ভূষো পাগলাকেও দেখতে পেলে না। মানিক বললে, পাগলা ভয় পেয়ে আবার পালিয়েছে, এখন কি করবে? অন্তঃপর ভাবতে ভাবতে বাসায় ফিরব, তারপর ঘুমিয়ে পড়ব। তারপর সকালে উঠে সুব্রতবাবুকে দু একটা কথা জিজ্ঞাসা করব। তারপর সদল বলে আবার এখানে আগমন করব। আবার এখানে আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই। কেন? জলক টিকটিকি প্রভৃতি আরও অনেক কিছুর সন্ধানে। ভূষোর সঙ্গে তুমিও টিকটিকি নিয়ে মাথা ঘামাতে চাও নাকি? মাথা না ঘামিয়ে তো উপায় নেই। বুঝেছি জয়, তুমি একটা কোনো হদিশ পেয়েছ। রহস্যের সিংহদ্বার খোলবার জন্য একটা চাবিকাঠি ঘুরিয়ে পেয়েছি, কিন্তু অনেক কালের পুরনো মরচে ভরা চাবি, এখনও কুলুপে ভালো করে লাগছে না। অপূর্ব এই সোনার আনারসের ছড়া, এর প্রত্যেক কথাটির অর্থ যে কোনো শ্রেষ্ঠ কবিতার চেয়েও গভীর। কিন্তু জেনে রাখো, এ মামলার কিনারা হতে আর দেরি নেই। পরদিন প্রভাত। জানলার বাইরে দুলছে নতুন রোদে স্বচ্ছ সোনার আঁচল, এবং তারই ভেতর থেকে ফুটে উঠেছে সবুজের দোলনায় দুলদুলে ফল শিশুদের হাসি, রঙিন মিষ্ট মুখগুলি। প্রভাতী চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিয়েই জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা সুব্রতবাবু, এদেশে কখনো বাঘরাজা বলে কেউ ছিলেন কি? সুব্রত বললে, বাঘরাজা? বাঘরাজা? হ্যাঁ হ্যাঁ, বাবার মুখে শুনেছি। অনেক কাল আগে এ অঞ্চলে এক প্রতাপশালী রাজবংশ ছিল, তাদের উপাধি বাঘ। সুন্দরবাবু বললেন, হুম, বাঘ আবার মানুষের উপাধি হয় নাকি? জয়ন্ত বললে, হয় সুন্দরবাবু, হয়। আমাদের পরিচিতদের মধ্যেই বাঘ উপাধিধারী লোক আছেন। হয়তো তার পূর্বপুরুষদের কেউ একাই কোনো ব্যাঘ্র বধ করেছিলেন, আর তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে লোকে তাকে দিয়েছিল ওই উপাধি। পরে তার বংশধররা ওই বাঘ বলেই পরিচিত হয়। কেবল বাঘ নয়, বাংলাদেশে হাতি উপাধিধারী লোকও আছে। কিন্তু যা কেউ কথা, সুব্রতবাবু, আপনার কথায় আমার কৌতূহল প্রদীপ্তি ঘটেছে। আপনি ওই বাঘ রাজাদের সম্বন্ধে আর কিছু বলতে পারেন কি? সুব্রত বললে, আমি বিশেষ কিছু জানি না, আর আমার পক্ষে জানবার কথাও নয়। কারণ বাঘ রাজাদের বংশ নাকি পলাশির যুদ্ধের আগে লুপ্ত হয়ে গেছিল। তবে শুনেছি আমার প্রপিতামহের আগেও আমাদেরই কোনো পূর্বপুরুষ কোনো এক বাঘ রাজার দেওয়ানের পদ লাভ করেছিলেন। বাঘ রাজাদের কোনো চিহ্নই কি অঞ্চলে বর্তমান নেই? কিছু না। আমার পিতামহ বলতেন, যেখানে বাঘ রাজাদের রাজধানী ছিল, এখন সেখানে বিরাজ করছে নিবিড় জঙ্গল। সে জায়গাটা কোথায়?
তাও আমি জানি না। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা সুব্রতবাবু, আপনাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী টদী আছে কি? কেন বলুন দেখি? আমি এরকম একটা নদী খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। সুব্রত একটু বিস্মিত স্বরে বললে, জয়ন্তবাবু, আপনার প্রত্যেক প্রশ্ন কেমন রহস্যময়। হঠাৎ নদীর কথা কেন আপনার মনে উঠল? সে কথা পরে বলবো, আগে আমার প্রশ্নের জবাব দিন। না, আমাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী নেই। জয়ন্ত হতাশভাবে বললে, নেই? তাহলে কি আমি মিছেই এত জল্পনা কল্পনা করে মরলাম? সোনার আনারসের ছড়াটা কি একেবারেই বাজে? সুব্রত প্রায় ৮ মিনিট ধরে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইল বিস্ময়চকিত চোখে। তারপর থেমে থেমে বললে, সোনার আনারসের ছড়া, তার সঙ্গে নদীর সম্পর্ক কি? সম্পর্ক একটা আছে বলেই তো অনুমান করছিলাম, কিন্তু এখন দেখছি আমার অনুমান সত্য নয়। সুব্রত বললে, দেখুন জয়ন্তবাবু, আমাদের গ্রাম থেকে কিছু দূরে আগে একটা নদী ছিল বটে। জয়ন্ত অত্যন্ত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ছিল নাকি? আগে হ্যাঁ, এই অঞ্চলে আগে একটা নদী ছিল, কিন্তু এখন সেটা শুকিয়ে গেছে। কেবল মাঝে মাঝে দেখা যায় তার শুকনো খাত। তারপর তারপর এখনও বর্ষাকালে সেই খাত কিছুদিনের জন্য জলে ভরে যায়, কিন্তু সেটা তো গ্রামের পশ্চিমে নয়। এখান থেকে উত্তর পশ্চিম দিকে মাইল ৩ কি আরও কিছু বেশি পথ পেরিয়ে গেলে তবে সে খাতটা পাওয়া যায়। জয়ন্ত যেন নিজের মনেই বিড়বিড় করতে পারে বলল, উত্তর পশ্চিম দিকে? তাহলে আবার যে আমার হিসাব ভুলিয়ে যাচ্ছে। অল্পক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বললে, সুব্রতবাবু, যদিও আমি খেয়েই খুঁজে পাচ্ছি না, তবু একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। মানে? সেই মরা নদীর শুকনো খাতটা সচকে একবার দর্শন করব। এখনই চলুন। সুন্দরবাবু বললেন, আরে ধ্যাত, খাম খেয়ালে একটা মাত্রা থাকা উচিত। কোনো মরা নদীর শুকনো খাত দেখে আমাদের কী ইষ্টলাভ হবে? তার চেয়ে সুব্রতবাবু যদি আরও ১ পেয়ালা চা, আরও ১ প্লেট চিড়ে আলু ভাজা আর বেগুনি ফুলুরি ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটাও হবে উল্লেখযোগ্য ব্যাপার। জয়ন্ত ফিরে বললে, মানিক, তোমারও কি এই মত? মানিক এতক্ষণ গভীর মনোযোগের সঙ্গে জয়ন্ত ও সুব্রতের কথাবার্তা শ্রবণ করছিল। সে মুখ তুলে বললে, ভাই জয়ন্ত, তোমাদের কথা শোনবার পর আমিও গভীরে আধারে যেন কিঞ্চিত আলোর ইঙ্গিত দেখতে পাচ্ছি। নায়ের পরে যায় কত না খেলছে জলক টিকটিকি, এটি একটি মূল্যবান সংকেত। কিন্তু পশ্চিমাতে পঞ্চপোয়া সূর্যি মামার ঝিকিমিকি, এই লাইনটির কোনোই সার্থকতা খুঁজে পাচ্ছি না যে। আগে তো উত্তর পশ্চিম দিকে যাত্রা করা যাক, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। উত্তম, আমি প্রস্তুত। সুন্দরবাবু আপাতত চা এবং চিড়ে আলু ভাজা এবং বেগুনি ফুলুরি নিয়ে ব্যস্ত থাকুক, আমরা ততক্ষণে খানিকটা মর্নিং ওয়াক করে আসি। সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, আমি যদি এখনই তোমাদের সঙ্গে এই চায়ের আসর ত্যাগ না করি, তাহলে এরপরে মানিকের দুষ্টু জীবা যে কতখানি অসংযত হয়ে উঠবে তা কি আমি জানি না। আমি আর চাটা খেতে চাই না, আমিও সকলের সঙ্গেই যেতে চাই। ইতিমধ্যে দারোগাবাবু এসে হাজির। জয়ন্ত দলে টেনে নিলে তাকেও। সুব্রত বললে, এই সেই মরা নদী শুকনো খাত। জয়ন্ত বললে, সরস্বতী নদীও শুকিয়ে গিয়ে বাংলাদেশের নানা জায়গায় ঠিক এই রকম খাতই সৃষ্টি করেছে। এই মরা নদীটিও দেখছি আকারে আগে সরস্বতীর মতোই ছিল। খাতটা চড়ায় কলকাতার আদি গঙ্গার চেয়ে বড় হবে না, দক্ষিণ থেকে বরাবর উত্তর দিকে চলে গিয়েছে। খাতটা মাঝে মাঝে ভরাট হয়ে আছে এবং তার উপরে দেখা যাচ্ছে ছোট বড় ঝোপঝাপ ও জঙ্গল। দক্ষিণ দিকে খাতটা যেখানে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেইখানে দাঁড়িয়ে নীরবে কি ভাবতে লাগলো জয়ন্ত। তারপর ধীরে ধীরে বললে, মানিক, খাতটা অর্থাৎ নদীটা বোধহয় দক্ষিণ দিকেও এগিয়ে গিয়েছিল, কিন্তু তার এখন দেখা যাচ্ছে না, কারণ তা একেবারে ভরাট হয়ে সমতল মাঠের সঙ্গে মিলিয়ে আছে।
মানিক বললে, তোমার এই অনুমান অসঙ্গত নয়। দারোগাবাবু বিরক্ত কণ্ঠে বললেন, একটা খাত নিয়ে এমন গভীর গবেষণার কারণ কি বুঝছি না। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, আমারও ওই মত, আমি বাসায় ফিরে যেতে চাই। সুব্রতও বললে, জয়ন্তবাবু, আপনার কি উদ্দেশ্য বলুন দেখি। জয়ন্ত কারোর কোনো কথার জবাব না দিয়েই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, হয়েছে মানিক, হয়েছে, আমি চাবিকাঠি খুঁজে পেয়েছি। দারোগাবাবু সবিস্ময়ে বললেন, চাবিকাঠি? কিসের চাবিকাঠি মশাই? রহস্যের। রহস্য আবার কি? যদি জানতে চান আমার সঙ্গে আসুন। এসো মানিক। জয়ন্ত দ্রুত পদে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগল। সুন্দরবাবু খানিকটা এগিয়েই হাঁপাতে হাঁপাতে বললেন, ও জয়ন্ত, একটু আসতে চলো ভাই, তোমার সঙ্গে আমি পাল্লা দিতে পারবো কেন? আমার বপুখানি দেখছো তো। জয়ন্ত গতিও কমালে না, উত্তরও দিলে না, সমানে এগিয়ে চলল। দারোগাবাবু বললেন, এ যেন বুনো হাঁসের পেছনে ছোটা হচ্ছে। সুব্রত বললে, সোনার আনারসের ভেতর যে ছোটাটা ছিল, জয়ন্তবাবু বোধহয় তার মানে খুঁজে পেয়েছেন। দারোগাবাবু তপ্ত স্বরে বললেন, ওই ছড়াটার কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে যায়। ভূষ হচ্ছে আস্ত পাগল। একটা বাজে ছেলে ভুলানো ছড়া নিয়ে তার সঙ্গে মেতে থাকা আমাদের কি শোভা পায়? ছড়া হচ্ছে ছড়া, তার মধ্যে কোনো অর্থ থাকে না। সুব্রত বললে, আমারও তো ওই বিশ্বাস ছিল, কিন্তু জয়ন্তবাবুর বিশ্বাস অন্যরকম। নিজের বিশ্বাস নিয়ে নিজেই থাকুন, কিন্তু তিনি আমাদের নিয়ে টাটানি করছেন কেন? ঘাড়ে পড়েছে খুনের মামলা, এখন তার কিনারা করবো না ছড়ার অর্থ খুঁজে মরবো? আহ, এই যে দোস্ত মতো ছেলে মানুষই। আরও বেশ খানিকটা এগিয়ে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে জয়ন্ত বললে, মানিক, কাল রাত্রে ভূষো ঠিক এইখানে এসেই চারিদিকে ছোটাছুটি করছিল না? মানিক এদিক ওদিকে তাকিয়ে বললে, হ্যাঁ জয়ন্ত। পূর্ব দক্ষিণ দিকে তাকিয়ে দেখো। ওদিকে তো দেখছি মাঠের পরে রয়েছে একটা নিবিড় অরণ্য। সোনার আনারসের জয় হোক। এবারে আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। পূর্ব দক্ষিণ দিক ধরে এগিয়ে চলব, কিন্তু তাড়াতাড়ি নয়, আমাদের পদচারণা করতে হবে স্বাভাবিকভাবেই। কতক্ষণ অগ্রসর হতে হবে জানো? ঠিক 1 প্রহর। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললে, অর্থাৎ আরও 3 ঘন্টা ধরে আমাদের বনে বনে ঘুরতে হবে? ওরে বাবা! দারোগাবাবু বললেন, আরও 3 ঘন্টা কি বলছেন মশাই? 3 ঘন্টা লাগবে তো খালি এগিয়ে যেতেই, ফিরতেও তো লাগবে আরও 3 ঘন্টা। তার মানে কোদালপুরে ফিরবো আমরা রাতের অন্ধকারে? তাই নাকি? সারাদিন খালি তবে পথই হাঁটবো, দানা পানি কিছু জুটবে না। তাছাড়া আর কি? আমি কি পাগল? আমাকে কি ভীমরতিতে ধরেছে? আমি পারবো না, ব্যাস আমার ওই এক কথা। জয়ন্ত কোনো রকমে হাসি চেপে বললে, ভয় নেই সুন্দরবাবু, আপনাকে উপোস করতে হবে না। উপোস করতে হবে না কীরকম? নিবিড় অরণ্যের মধ্যে হোটেল পাওয়া যায় নাকি? সুন্দরবাবু, আমি প্রস্তুত হয়ে এসেছি। মানিকের কাঁধে ওই যে ব্যাগটি ঝুলছে, ওর ভেতরে খুঁজলে যৎকিঞ্চিত খাবার টাবারও পাওয়া যেতে পারে। প্রবল মস্তক আন্দোলন করে সুন্দরবাবু বললেন, ডবল খাবারের লোভেও আমি আর 6-7 ঘন্টা ধরে হাঁটতে পারবো না। এখনই আমার জিভ বেরিয়ে পড়তে চাইছে। দারোগাবাবু বললে, আমি সুন্দরবাবুর দলে। আমি খুনের মামলার আসামি খুঁজছি। সোনার আনারসের ছড়া নিয়ে আমার কী লাভ হবে? জয়ন্ত বললে, কি লাভ হবে? আপনি কি জানেন ওই খুনের মামলার আসামি প্রতাপ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়ানো আছে এই সোনার আনারসের রহস্য? কী সেই রহস্য? যদি জানতে চান আসুন আমার সঙ্গে। আমাদের আর অপেক্ষা করা চলবে না। প্রতাপ চৌধুরীও এই রহস্যের চাবিকাঠি খুঁজছে, কিন্তু আমরা কার্যোদ্ধার করতে চাই তার আগেই। আমার কথায় অবিশ্বাস করবেন না। আমার দৃঢ় বিশ্বাস আজ আপনারা দেখতে পাবেন একটা কল্পনাতীত দৃশ্য। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী সোনার আনারসের 2য় পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে
অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি সোনার আনারসের শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।